মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো ভাবতে পারছি না, এখনো আমি ভাবতে পারছি না আদিত্যকে এভাবে পুলিশে ধরে নিয়ে গেল কেন? তাই তাই আমার মাথার ঠিক নেই। মেঘা, আমি বুঝতে পারছি না, তুমি কি বোকা নাকি? বড় মা, আদিত্যর ভালোবাসার টানে আমি বোকা হয়ে যাই। তবে তবে তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে আদিত্যকে ফিরিয়ে আনবো। আমি কলকাতার বেস্ট লয়ারের সঙ্গে কথা বলেছি, আমি আদিত্যকে ঠিক ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। জানি না কেন যে পুলিশের কাছে গেলাম, আমাদের থানায় যাওয়াটাই ভুল হয়েছে। এদিকে রাধার খোঁজ পাওয়া গেল, আর মাঝখান থেকে পুলিশ বর্দা ভাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। নন্দিনী, নন্দিনী তুমি বুঝতে পারছো না, আমরা যদি পুলিশের কাছে না যেতাম তাহলে পুরোহিত আঙ্কেল পুলিশের কাছে যেত আর গিয়ে সরাসরি বলে আসতো রাধাকে আদিত্য খুন করেছে। সবটা তোর চাল, সবটা তোর চাল। আবার আবার এই নোংরা চালগুলো চালছিস। আমি সবটা বুঝি মেঘা, সবটা বুঝি। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিন্তু পুরোহিত কাকা তো পুলিশের কাছে যেতে চায়নি, তুমি জোর করে নিয়ে গেলে। তুমি জানতে যে এরকম কিছু একটা হবে, তারপরেও তুমি জোর করে পুলিশের কাছে নিয়ে গেলে, আর এখন বলছো তুমি বাঁচিয়ে দেবে। বাহ! অভ্র, আবার আবার তুমি আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছো। ক্লান্ত হও না তুমি? সবটা তোর চাল, সবটা। কোথায় খুঁজবো রাধাকে, কোথায় খুঁজে পাবো, বেরোবো কি করে, কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় রাধা? বল মেঘা, কোথায় রাধা? কি হলো মেঘা, কি ভাবলে তুমি? কি করে ছাড়াবে আদিকে বলো? প্লিজ তোমরা চুপ করো এবার, আমার ভালো লাগছে না এইসব অশান্তি, আমার ভালো লাগছে না। মেঘা সবার সামনে বল যে রাধা কোথায়, নইলে সবার সামনে কি করবো দেখবি। বড় মা চলো, চলো তুমি বিশ্রাম নেবে, চলো। তুমি খুব টায়ার্ড আছো, আমি কথা দিচ্ছি তো, আমি আদিত্যকে ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। চলো চল। কি মেঘা, তুমি পড়লে কি করে? এ বাবা, কপালটা তো কেটে গেছে তোমার মেঘা। মেঘা, তুমি পড়ে গেলে কি করে? হজট হজট খেয়ে বোধহয় পড়ে গেছে। মানে তুমি হোঁচট খেলে কি করে? মেঘা, শুকনো ডাঙায় পা পিছলে আলুর দম হলো কি করে তোমার? ভাল লাগছে না আমার কিছু। এ বাড়িতে যে আরো কত কি হবে সেটা আমি বুঝতে পারছি না। তাকে ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওর কেটে গেছে ওখানে কিছু ওষুধ টষুধ দাও। হ্যাঁ মেঘাদি, তুমি চলো আমার সঙ্গে, অনেকটা কেটে গেছে, তোমার ফার্স্ট এড করতে হবে। এদিকে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অজয় সেন, অজয় সেনটা আবার কে? আরেকটা চিঠি। কি লেখা আছে এই চিঠিতে? কিছুই তো বোঝা যাচ্ছে না। বসুন্ধরা, জানি না কবে আবার আমাদের দেখা হবে, তবে তুমি চিন্তা করো না, তুমি আমার বাবা মা পরিবারের যত্ন নিও বসুন্ধরা, আমি ফিরে আসবো। এতে তোমার অজয়। এই তো বিদেশ থেকে আসা চিঠি। অজয় সেন বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে বড় মাকে। কি অজয় সেন
জল ছবি আঁকাতে দূরের কথা, কারণ জীবন্ত চোখের তারায় আমার কোনো প্রতিচ্ছবি দেখেছে বলেও আমার মনে হয় না। ইনি তো উনি যিনি আমাকে বাঁচিয়েছিলেন। আমার ভগবান, বড়মার সাথে ওনার ছবি, আবার বিয়ের ছবি। তার মানে কি উনি বড়মার স্বামী? তার মানে এই কারণে এই বাড়ির সাথে ওনার যোগসূত্র আছে বলে উনি আমার মুখে বাড়ির ঠিকানা শুনে চমকে গেছিলেন। এবার বুঝেছি, এবার 2 2 4 হয়েছে। কি এমন করেছেন যার জন্য উনি এই শহরে থাকার সত্ত্বেও এই বাড়িতে আসছেন না? কি বাড়িতে এসব নিশ্চয় বড়মাকে ছেড়ে চলে গেছিলেন, তো এইসব বড়মার কাছে ক্ষমা চাইলেই তো হয়ে যায়। কেন ক্ষমা চাইছেন না উনি? আগে দিদি, নতুন বৌদিমণি, তুমি বেঁচে আছো? সত্যি তুমি বেঁচে আছো? আস্তে আস্তে আছি বেঁচে, মরেই যাচ্ছিলাম জানো তো, কিন্তু এক ভগবান এসে আমাকে বাঁচিয়ে দিল। সেদিকে যে সব লন্ডভন্ড হয়ে গেছে, ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো আমি। তোমাকে খুনের দায়ে পুলিশ আদি দাদাবাবুকে ধরে নিয়ে গেছে, দাদাবাবু এখন জেলে আছে। কি বলছো? কি হিরোবাবু জেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়ি তো ওই কাজের লোকগুলোই নুন তেল হলুদ সব চুরি করে, ওই কাজের লোকগুলোই চুরি করেছে, ওদেরকে ধরতে হবে। আমরা কিছু করিনি আমরা কিছু। আমার ঘাড়ে কটা মাথা দাদা, মায়ের হাত চুরি হওয়ার আগে আমার মরণ হয়ে যাবে। এখনো স্বীকার করার হাতটা কোথায় রেখেছিস? তাহলে কিন্তু শাস্তি কম হবে। বল করিনি। চুরি করিস? এত বড় অনাচার আমি করতে পারি না। সত্যি করে বল, মিথ্যা কথা বলবি না। বল, নালে কিন্তু থানায় নিয়ে গিয়ে খুব পাবো। বল। অপদার্থ একটা, কি বুদ্ধি নিয়ে পুলিশে ভর্তি হয়েছে ভগবানই জানেন। এই ঝামেলাগুলো মিটুক, এরও ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এখানে থেকে গেলে গন্ডগোল পাকিয়ে দেবে। কিন্তু বাবা এখন একে না থামালে তো সবকিছু গড়বড় হয়ে যাবে। বল বল বল, কোথায় রেখেছিস? বল। আর মারবেন না স্যার, আর মারবেন না। তাহলে হাতটা কোথায় রেখেছিস? বল বল। জানি না স্যার। বলবি না? বলবি না? তখন থেকে আপনি বলরাম দাকে কেন মারছেন? ওনারা তো বলছেন ওনারা চুরিটা করেননি। ও তাই তো, আপনি তো পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দিদিমণি অষ্টমী রায়। আপনাকে তো দেখিনি। আচ্ছা, আপনি কি বললেন? বলরাম দা দাদাকে মেরেছি বলে আপনার খুব লেগেছে। আচ্ছা, আপনিও তো এখানে নতুন এসেছেন, মানে এ বাড়িতে জোর জবরদস্তি ঢুকে পড়েছেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি জোর জবরদস্তি করে ঢুকিনি। মন্ত্রী মশাই স্যারকে বলার পর স্যার নিজে আমাকে বলেছেন এই বাড়িতে থাকতে। দেখুন, উনি হচ্ছে ঠাকুর, ওনার হচ্ছে দয়ার শরীর, কিন্তু আপনি তো এই বাড়ির কেউ নন। ঠাকুর আপনাকে দয়া করে থাকতে দিয়েছেন। দেখুন, আপনাকে তো সন্দেহের বাইরে রাখা যায় না। আপনি তো এই চুরিটা করতেই পারেন। যাক, তাও এতক্ষণ একটু ঠিক ঠিক গিয়েছে। ঘটে কিছু অ্যাটলিস্ট বুদ্ধি আছে। দাঁড়াও, আগে দেখি শেষ পর্যন্ত কাজটা ঠিকঠাক করতে পারে কিনা। নেন বলুন এবার, আপনি হাতটা শেষবারের মতো কখন দেখেছিলেন? এক মিনিট। দোলবাবু যা বলেছেন। উনি একজন শিক্ষিকা, ওনাকে আপনার এইভাবে জেরা করাটা মোটেও উচিত হচ্ছে না। আর তাছাড়া উনি আমাদের বাড়ির অতিথি। আমি জানি তো ঠাকুর,
কিন্তু কি করব বলুন তো, পুলিশের চোখে তো সবাই সমান, শুধু আপনি ছাড়া ঠাকুর। তাই আমাকে তো একটু জিজ্ঞাসাবাদ করতেই হবে। ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। ও তো আমাদের বাড়ির কেউ নয়, বাইরে থেকে এসেই বাড়িতে ঢুকে পড়েছে। বলা তো যায় না কার মনে কি আছে। মা, এত কথা বলার তো দরকার নেই, ওর ঘরটা সার্চ করলেই তো হয়, তাহলেই তো বোঝা যাবে হাতটা ও নিয়েছে নাকি নেয়নি। হ্যাঁ হ্যাঁ, চলুন আমার ঘরটা সার্চ করবেন, চলুন। যতই হোক আমি তো এই বাড়ির কেউ নই, আমি তো বাইরের লোক। তাছাড়া এত বড় একটা চুরি হয়েছে, আমার মনে হয় আমার ঘর থেকেই সার্চ করাটা শুরু হবে। আমি তো নিজের প্রাণ বাঁচাতে এখানে এসেছি, তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই অপরাধটা আমি করে থাকতে পারি, তাহলে চলুন আমার ঘরটা সার্চ করবেন, চলুন। এসব কি হচ্ছে? না না, অষ্টমী হার চুরি করতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই তো নামের ছিরি ঢোলবাবু, খুব রব নিচ্ছে আজ, নিক না। তারপরে যখন ব্যাগ থেকে কিছুই এটা আমার ব্যাগে এলো কি করে? বাহ, ভালোই তো নাটকটা করতে পারেন, কিন্তু বিষয়টা তো কাঁচা হয়ে গেল না। একদম সদ্য সদ্য করেছেন না চুরিটা, মানে ব্যাগের উপরেই পাওয়া গেল তো, তাই বলছে আর কি। স্যার আমি সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। এটা আমার ব্যাগ থেকে কি করে বেরোলো আমি বুঝতে পারছি না। ব্যাগে যখন ঢুকিয়েছেন তখন তো ব্যাগ থেকেই বেরোবে, এটা তো ম্যাজিক নয় যে আমি হাতে করে এনে টুক করে ব্যাগের মধ্যে ফেলে দিলাম। এক মিনিট, ওই জন্যই আপনি আমাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিলেন, তাই না? যে আলমারির মাথায়, খাটের তলায়, এখানে ওখানে পাওয়া যাবে। খুব চালাক মনে করেন নিজেকে নাকি? স্যার স্যার বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু করিনি। এটা আমার ব্যাগে কি করে এলো আমি সত্যিই জানি না। দেখুন, এই ঢোল না কম ক্রিমিনাল ধরেনি, জানি না বললেই হলো। হাতে হাতে ধরেছি আপনাকে, আপনার ব্যাগে ছিল মানে আপনি এটা সরিয়েছেন। আর কোনো কথা চলবে না, আর কোনো নাটক নয়। এই অ্যারেস্ট করো ওনাকে, চলুন আমার সাথে। স্যার প্লিজ স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার। কোনো ভুল হচ্ছে না, চলো। আপনার কথা মস্ত বড় ভুল হচ্ছে স্যার, আমি কিছু করিনি স্যার। বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি সত্যি চুরিটা করিনি। কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি একদম চুপ, চোরের মায়ের বড় গলা। ঠাকুর, আমরা চোরকে ধরে ফেলেছি ঠাকুর। এই যে মায়ের হার, দিদিমণির ঘর সার্চ করে ওর ব্যাগের মধ্যে থেকে হারটা পাওয়া গেছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। মা 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 গো, হার পাওয়া গেছে মা, হার পাওয়া গেছে। কি বলছেন আপনারা? অষ্টমীর ব্যাগ থেকে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জানতাম, আমি জানতাম এই মেয়ের মতিগতি আমার ঠিক লাগছিল না। মন্দিরে গেছিল না কাল, তখনই গয়নাটা চুরি করেছে। তুমি ঠিক বলেছো, কাল রাতে নিজে চুরি করেছে, আবার আমাদের সুস্মিতকে ধরেছিল। স্যার আমার কথাটা একবার শুনুন স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। আমার মনে হয় ভেবেচিন্তে এই বাড়িতে এসেছে ওর কার্যসিদ্ধি করার জন্য, মানে আগে থেকেই ওর প্ল্যানিং ছিল চুরিটা করার। ছি 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 ছি, আপনারা আপনারা ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। যেই নিজে চোর ধরতে অতটা তৎপর, সেই বাড়ি থেকে চুরি করবে। স্ট্রেঞ্জ। দাদা মেয়েটাকে ফাঁসানো হচ্ছে, কেউ মেয়েটাকে বিপদে ফেলতে চাইছে। অষ্টমী চুরি করতে পারে না। আমারও বিশ্বাসীরা যে অষ্টমী চুরি করেনি। তাহলে তো বাবাকে গিয়ে বল, বোঝা যে ও চুরি করতে পারে না। অন্তত অনুরোধ করুক, পুলিশদের বলুক যে আরেকবার বিষয়টা খতিয়ে দেখতে। তুই বুঝতে পারছিস না ইরা, বাবা প্রথম দিন থেকে চেয়েছিল যাতে অষ্টমীকে গ্রাম থেকে বার করে দিতে পারে। আজকে সবার সামনে হাতে নাতে ধরা পড়েছে। তোর মনে হয় বাবা আমার কথা শুনবে? তুই একবার চেষ্টা কর, অন্তত একবার চেষ্টা তো কর।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বন্ধু মোর কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কি বন্ধু কাজলে ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। গীতাতেই ভাওয়াইয়া গানের জার্নি শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি দিদি, আমার যেখানে জন্ম, এমনিতেই আপনারা সবাই জানেন যে কোচবিহার জেলাটা প্রান্তিক জেলা। সেই জেলার একদম খুব গণ্ডগ্রামে বলতে গেলে আমার বাড়ি। খুব ছোটবেলা থেকে এই গানটার প্রতি আকৃষ্ট হয়েছি, তার জন্য আমার বাবা, ঠাকুরদা, দাদাদের খুব অবদান আছে। কারণ যখন আমার জ্ঞান হয়েছে তখন আমাদের ওই গ্রামে কোনো কারেন্টের ব্যবস্থাই ছিল না, টিভিও ছিল না, শুধুমাত্র রেডিও ছিল, ব্যাটারি দিয়ে চলতো, বড় রেডিও, অ্যান্টেনা দিয়ে। তো 4টার সময় যে তিস্তাপাড়ের ভাওয়াইয়া গান হতো, সেই গান আমার বাবা, আমার দাদা, আমার ঠাকুর দাদা 4টা হলে এই গানটা বাজিয়ে আমাকে শোনাতো। তাই এত ছোটবেলা থেকে ওই গানটা শুনে শুনে আমার এত ভালোবাসা জমে গেছিল ওই গানটার প্রতি। আমি ছোটবেলায় মানে যখন পড়াশোনাও করি না তখন থেকেই আমি অনেক গান, ভাওয়াইয়া গান করতে পারি। তো বাবা দাদারা দেখলেন হয়তো আমার মধ্যে সেই গুণটা আছে, গান হয়তো করতে পারবো। তো অনেক চেষ্টা করে, যেহেতু খুব গ্রামে বাড়ি, তাই অনেক দূর দূর থেকে শিক্ষক মহাশয়রা নিয়ে এসেছিলেন আমাকে গান শেখানোর জন্য। আমার যে মাস্টারমশাইরা ছিলেন স্বর্গীয়, এখন বর্তমানে বেঁচে নেই, 3 জন গুরুদেব ছিলেন ওনারা। তারপর আকাশবাণী শিলিগুড়ি যে আছে, সেখানে আমাকে শিশু মহলে অডিশন দিয়ে সেখানে গান করি, সেখান থেকে যুবতে গান করি, যুব থেকে আবার যে জেনারেল বিভাগটা থেকে, সেখানে আমি এখন আকাশবাণীর এ গ্রেড শিল্পী। বাহ! আমাদের উত্তরবঙ্গে, হ্যাঁ, বিশেষ করে কোচবিহারে উত্তরবঙ্গ ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদ আছে, হ্যাঁ, সেখানেও সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে আমাকে ওখান থেকে যে বিশারদটা, সেটাও আমি করেছি ভাওয়াইয়ার উপরেই। আর হচ্ছে যে রাজ্য ভাওয়াইয়া উৎসব হয়, সেখানেও আমি পরপর 2বার রাজ্য ভাওয়াইয়ায় ফার্স্ট হয়েছিলাম, একবার থার্ড হয়েছিলাম। তো এইভাবেই গানটা চলছে। আমি কোনোদিন ভাবিনি যে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি হব। হ্যাঁ, আমি গানটা খুব ভালোবেসে করেছিলাম, করছি এখনো অবধি। বিয়ের পরেও গানের চর্চা চালিয়ে গেছে। একদম দিদি। কিভাবে সামলান? আমার হাজবেন্ড স্কুল টিচার, আমার 2 ছেলে পড়ছে। যখন ছোট ছিল ওরা, তখন একটু অসুবিধা হয়েছিল। আর কি একটু বড় হলে যখন স্কুলে যায় ওরা, আমার হাজবেন্ড যখন স্কুলে যায়, আমি দুপুরবেলা গানের চর্চা করতাম। হ্যাঁ, একদিনের জন্য মিস করিনি। যতক্ষণ না ওর স্কুল থেকে আসে 2 ঘন্টা 3 ঘন্টা আমি কন্টিনিউ গান করে যেতাম, গানের চর্চা করতাম। আমি গানও লিখতাম, এখনো লিখি। খুব ভালো, খুব ভালো। অনেক স্টেজ করি আমি। মোটামুটি 10 বছর ধরে বাড়িতেই আমার একটা গানের স্কুল আছে, সেখানেই শেখান? হ্যাঁ, সেখানে এখন শেখাই সব ছোট ছোট বাচ্চাদের। আমার যে স্টুডেন্টরা সব 18-র নিচে, হ্যাঁ, ওরা খুব সুন্দর গান করে। আপনার মতো শিক্ষক আছে, ওরা অনেক দূরে এগোবে। আমি চেষ্টা করে যাচ্ছি দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গিটারিস্ট প্লাস ভোকালিস্ট, কোনটা আগে হয়েছে? আগে গান দিয়ে শুরু হয়েছিল জার্নিটা। আর ছোটবেলা থেকে গিটারটা আমাকে খুব টানতো। গিটারটা হাতে পাইনি ছোটবেলায়, মানে আমি গান শিখেছি 10 বছর বয়স থেকে। এবার গিটারটা হাতে পেয়েছি 2014। গিটারটা আমার শুরু হয়েছে আমার দাদার হাত ধরে। আমার দাদা গিটারটা কিনেছিল। গিটারটা দাদা কেনার পরেও আমাকে 2 বছর ওয়েট করতে হয়েছিল গিটারটা বাজানোর জন্য। তার কারণ হচ্ছে, আমি যখন বলেছিলাম যে বাবা আমি না, বাবা আমি গিটার শিখবো, গিটার বাজাবো, দাদাকেও বলেছিলাম, আমাকে প্রথম প্রশ্ন এটা করেছিল যে তুই কাকে দেখেছিস, যে কোন মেয়েকে দেখেছিস যে স্টেজে উঠে গিটার বাজাচ্ছে? তুই সবাইকে দেখিস মেয়েরা গান গাইছে, ছেলেরা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তুই এটাই তো করতে পারিস, ঠিক আছে গানটা গা, তুই গিটারটা বাজানোর তো সেভাবে দরকার নেই। আর বাজাতেও চাইলে এমনি ঘরে নিজেকে সঙ্গত দে তুই গিটারটা দিয়ে, সেটাই করলেই হবে। তো তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে একটু শিখি।
তো শেখাটা শুরু হয়েছে 2016 থেকে। তো এবার আস্তে আস্তে আমি জানলাম মানে বিভিন্ন মিউজিকের জনার সম্পর্কে। আমি যার কাছে শিখেছি তুষার দেবনাথ, তো উনি প্রচণ্ড আমাকে হেল্প করেছে এই ব্যাপারে, যে ঠিক আছে কোনো মেয়ে আশেপাশে আমাদের মানে বারাসাতের মধ্যে সেভাবে কেউ বাজায় না, তুই তাহলে বাজা। তো মা শেখার জন্য ফিস অনেকটাই হেল্প করেছে, বাবাও পরের দিকে একটুখানি আস্তে আস্তে ইনভলভ হয়েছে যে ঠিক আছে মেয়ে যখন শিখতে চাইছে চলো। কিন্তু তারপরে দাঁড়িয়েও ব্যান্ড শুরু করতে পারিনি আমি। ব্যান্ড শুরু করার জন্য আমাকে 10 বছর ওয়েট করতে হয়েছে। আচ্ছা, পুরো আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে হবে না এরকম একটা ব্যাপার পুরো চলে এসেছিলো মিউজিকটার মধ্যে। তো ব্যান্ড শুরু হলো হচ্ছে আমার একটা ফিমেল ব্যান্ডের হাত ধরেই, ফিমেল ব্যান্ড ত্রিধারার সাথে এখন ভালোই কাজ হচ্ছে, শো প্রচুর ঠাকুরের দয়ায় পাচ্ছি। যেহেতু পশ্চিমবঙ্গে সেই অর্থে ফিমেল ব্যান্ডও নেই, আমাদের জানা নেই এটা কেন যে ফিমেল ব্যান্ড নেই। মেয়েরা একসাথে বসে যে গানের মজাটা হয় সেটা তো একসাথে ছেলেদের সাথে সবসময় হয় না, বন্ডিংটা। তো খুব মজা হচ্ছে এখানে। আমি লিড গিটারিস্ট হিসেবে আছি এই ব্যান্ডটাতে। আর আরেকটা ব্যান্ড আমি করেছি, এখনও বাবা মা জানেন না, আমি এখানে বলছি। মেল মিউজিশিয়ানরাই আছে, আমি একা আছি ফ্রন্টম্যান, ফিমেল গিটারিস্ট কাম ভোকালিস্ট। আমার ব্যান্ডের নাম সর্বহারা। তো এখন দুটো ব্যান্ডই আছে, ত্রিধারা আর সর্বহারা। খুব ভালো। পড়াশোনা তার সাথে সাথে করছো? বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তো প্রথম যেদিন শো করেছিলি সেই দিনটার কথা মনে পড়ে? গিটার একদম মানে ওটা আমি ইমাজিন করতাম, মানে ওটা ড্রিম ছিল যে আমি ওখানে শো করব। আর স্টেজ থেকে নামার পর যখন কোনো একটা মেয়ে এসে আমাকে বলেছে যে দিদি আমি কিনা কাউকে বাজাতে দেখিনি, এরকম কোনো মেয়ে গিটার বাজাচ্ছে, তো ওটা না অদ্ভুত একটা অনুভূতি। আমি বাজাচ্ছি থেকেও যে কেউ আমাকে দেখে বলছে যে ইন্সপায়ার হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাহলে আজকে তো গিটার বাজিয়ে পারফরমেন্স। একদম তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া এগো কমলায় নৃত্য করে থমকিয়া এগো কমলায় নৃত্য করে থমকিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া কমলায় নৃত্য করে থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আছি উত্তরবঙ্গে, যাচ্ছি গরুমারা ফরেস্টের দিকে। একদিকে চায়ের বাগান, একদিকে জঙ্গল, পশু আছে এক জঙ্গল। এর আগেও অনেকবার এসেছি এখানে, তবে আজকের আসাটা একটু অন্যরকম, কারণ অপেক্ষায় রয়েছে রোকেয়া বেগম। আমার সঙ্গে রয়েছে রোকেয়া দি, তাই তো? হ্যাঁ। রোকেয়া দি, তোমার হাসি খুব সুন্দর। আর সঙ্গে কি আছে? আমার হাজবেন্ড। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? হাফিজুল হক। হাফিজুল হক। রোকেয়া দি কতদিন এই বাড়িতে? 24 বছর। রোকেয়া দি কোথায় বাড়ি ছিল গো তোমার? ক্রান্তি বাজার, মৌমাতলা। তো বাপের বাড়িতে বাবা কি করতেন? আমার বাবা তো একটা মানে ভালো পোস্টে কাজ করছিলেন। আচ্ছা। কিন্তু আমার 8 বছর বয়সে আমার বাবা মেন্টেকাল হন। তো আমার মা যিনি ছিলেন আর কি, আমার মাও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল আমার বাবা মারা যাওয়ার পর। কয় ভাই বোন ছিলে তোমরা? আমরা 5 ভাই বোন। তো আমাদের কিন্তু মানে বাবা মারা যাওয়ার পর তো আপনারা জানেনই যে তখন মানে কি অবস্থা হয় আর কি। তো ওইরকম অবস্থায় আমরা মানুষ হলাম। তারপর যে আমাদের বিয়ে হলো। সম্বন্ধ এলো কি করে? এখানে এত খুঁজে পাওয়া গেল কি করে? আমার এখানে একটা জামাইবাবু আছে, তো ওনার ইয়েতে আর কি খোঁজটা হলো, তো এরকম করে বিয়ে হলো। তো এখানে আমার শাশুড়ি মা যে ছিলেন, শাশুড়ি মা ছিল আর আমার হাজবেন্ড। তো আচ্ছা আচ্ছা, তারপর? তো এরকম করে আমাদের বিয়ে হলো। হওয়ার পরে যে একটু ভালো থাকবো সেটাও পারলাম না। কেন ভালো থাকবে না সেটা পারলে না কেন? এই যে সংসারে এখন স্বামীর যদি আয় উন্নতি না থাকে তাহলে কি করে? আবিজুল ভাই কি করতেন বিয়ে যখন হলো তখন কি করতেন? আমি বাগানে কাজ করছি। বাগানে মানে চা পাতায় কাজ? চা পাতা। তো মানে সংসার চালানোর মতো সেখান থেকে রোজগার হতো না? না, আগে 25 টাকা হাজিরা ছিল বাগানে। 25 টাকা পার ডে, মানে হাজিরা দিলে 25 টাকা। এটা কত সালের কথা বলছেন? এই 2000 সালটা? 2001-এ। তো 25 টাকায় কি করে সংসার চলবে? তাই তো। 6 মাসের ছেলেকে রেখে আমি চা বাগান গেছিলাম। চা বাগানে 4 দিন কাজ করতাম, আর ডিপার্টমেন্টে ওখানে জুটের কাজ আমি 2 দিন করতাম।
এরকম করে 7 বছর ওখানে কাজ করার পরে ওই যে মালদা থেকে একজন এগ্রিকালচার অফিসের, তিনি বলে অফিসার নাকি, তো তিনি আসছিল, আইসে আমাদেরকে বলতেছিল যে দেখো তোমরা এত সুন্দর কাজ করো, কিন্তু তুমি ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতেছো, তো নিজেরা কিছু করো, নিজেদের কিছু করতে লাগে। তো সেটা তখন আমি বললাম যে দেখেন দাদা, আমরা যে করব, তো আমাদের তো সেই রকম সামর্থ্য নেই যে আমরা যে মেশিন কিনবো। তখন তিনি আমাদেরকে মানে 30,000 টাকা দিয়ে সহযোগিতা করেন আমার স্ট্যাম্পের উপর লিখিত আকারে। বলছিল তোমরা যদি সাকসেস হতে পারো তবে তোমার টাকা মানে আমি পরে ভাববো, আর যদি তোমরা সাকসেস হতে না পারো তাহলে কিন্তু টাকা আমাকে 2 বছরের মধ্যে দিতে হবে। আচ্ছা, এইভাবে বললো। তারপরে আমার তো পুরো চেষ্টা। কিসের কাজ শুরু হলো? জুটের কাজ। একটা তাঁত মেশিন নিয়ে আমরা তাঁত মেশিন দিয়ে শুরু করলাম কাজটা। প্রথমে এলাকার 2 জন মেয়েকে নিয়ে আমি ছিলাম, আর 2 জন আমার সাথে ছিল, আমরা 3 জন মিলে কাজটাকে শুরু করলাম। করার পরে আস্তে আস্তে দেখছি সবার একটু আগ্রহ হচ্ছে আমাদের কাজটার প্রতি। তো যখন সবার একটু আগ্রহ হচ্ছে তখন আমাকেও ভালো লাগতেছে যে তারা আসুক আমার সঙ্গে কাজ করুক, আমরা একসঙ্গে সবাই কাজ করি। তখন কিন্তু মানে 3 জন থেকে আমরা 14 জন হয়ে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্দীপ, কি হয়েছে? মুখে মেঘ জমেছে কেন? জ্বর উঠবে জানো তো জগদ্ধাত্রী। কেন, কোনো সমস্যা? কি হয়েছে বর্দীপ, আমাকে বলুন না কি হয়েছে। দিব্যা সেটা কাকনের স্কুলে গেছে, বুঝলে তো, ওকে জোর করে শপিং এ নিয়ে যেতে চাইছে। আমার না জাস্ট ভালো লাগে না, আমার জাস্ট ভালো লাগছে না, আমি জানি না কি করবো। বর্দীপ, কি হয়েছে, কেন, কি বলছেন আপনি? আরে আমার থেকে তো সমরেশকে কেড়ে নিয়েছে, আমার চিন্তা হচ্ছে এবার কাকনটাকে না কেড়ে নেয়, আমার ভালো লাগছে না আর। কি বলছেন কি বর্দীপ? সমরেশ তাকে কেড়ে নিয়েছে মানেটা কি? ফাঁসিয়ে দিয়েছে আমাদেরকে, জানো তো। একটা ছোট্ট ভুল আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। কি ভুল? বর্দি, কি হয়েছে? কাকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল দিব্যা সেন। আসলে কি বলতো, ওই রেজিস্ট্রি পেপারটাই ও সাইন করে নিয়েছে, ব্যাস, তারপর একটা সার্টিফিকেট বার করে নিয়েছে। এখন এটা নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি সবকিছু হবে, সব আইন আদালত। আমার জাস্ট ভালো লাগছে। বটে, আপনি ভাববেন না, আমি আছি। এইসব ক্রিমিনালকে আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে জানা আছে। আমি না তুলে নিয়ে আসবো ওকে যা তুলে নিয়ে আসবো। আপনি ভাববেন না বর্দি, আমি আছি। প্লিজ প্লিজ জগদ্ধাত্রী, তুমি এখন এইসব ব্যাপারে আর ইনভলভ হয়েও না, প্লিজ। জগদ্ধাত্রী, তুমি এখন আর একা নাও, তুমি মা হতে চলেছ, বুঝতে পেরেছো? সেটাই তো বোঝানোর চেষ্টা করছি। ও এখনো রিভলভার তুলছে, দৌড়ি করছে, ও বুঝতে পারছে না এখন তোমার রেস্ট নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট জগদ্ধাত্রী। তাহলে বরের কথা শুনছো না কেন? কেন শুনছো না? ঘন্টা ধরে না মুলে দেবো। যাও, বউয়ের খুব সেবা যত্ন করো। আর শোনো, এই 9টা মাস তোমার বউ কিন্তু ক্যারি করবে, আর তুমি কে? তুমি 2 হাতে খুব সুন্দর করে ওকে ক্যারি করো। এত যত্ন করো যাতে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষ বুঝতে পারে ঠিক এইভাবেই বউকে যত্ন করতে হয়। এই অবস্থায় ঠিক এইভাবেই বউয়ের পাশে থাকতে হয়, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ বর্দি। ওকে,
যাও। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ বোথ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্দি কোথায় মা? কৌশিকী তো কাকুনকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। চল হ্যাঁ হ্যাঁ বেরোই, আমি ফোনটা নিয়ে নিই। জগদ্ধাত্রী, আরে কি হলো তোমার? জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, কি হয়েছে? কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে বলো? হ্যাঁ জগদ্ধাত্রী, বলো না, আমাকে বলো। আমি ঠিক আছি, আমি ঠিক আছি বলছি তো, আমার অসুবিধা হচ্ছে না। ঠিক আছে চল চল। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করুন। কি হলো বলো তো তোমার? আমার তো এরকম হয়নি। ঠিক আছে, আমি বলছি আপনারা যান, গাড়িতে বসো, তোমরা গাড়িতে বসো না, আমি আসছি 2 মিনিট, 2 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, স্বয়ম্ভু সঙ্গে এসো। চল স্বয়ম্ভুরে রাখো না। স্বয়ম্ভু তুমি যাও, ওদের সাথে যাও। তুমি কেন তুমি? আমি যাচ্ছি, যাও। আমি একটা ওষুধ খেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই তাহলে কি তোমার সুবিধা হবে? প্লিজ স্বয়ম্ভু, তুমি প্লিজ যাও। আমি যাচ্ছি বললাম তো, যাও না, যাও। তুমি কি আমার থেকে কিছু লুকাতে চাইছো? না, কিছু লুকানো নেই স্বয়ম্ভু। শিওর? 100%। ওকে, লাভ ইউ ডার্লিং। হ্যালো, হ্যাঁ ডক্টর। মিসেস মুখার্জি, আমি আপনাকে বলছি আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন, এতটা কিন্তু রিস্ক নেবেন না, কারণ এখনো যদি ওটিটা করা যায়। ডক্টর, আপনি তো বললেন না এখন ওটি করলে আমার বেবির বাঁচার চান্স 50-50, তাই তো? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ওটিটা না করলে আপনার বাঁচার চান্স 50-50। ডক্টর, আমি বেবির জন্ম দিয়ে তারপর ওটি করব। আরে ক্রেজি, আপনি বুঝতে পারছেন না, আপনি জাস্ট কনসেপ্ট করেছেন। আমি বুঝতে পারছি ডক্টর, আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি হারবো না ডক্টর। তাহলে একটা কথা বলি। বলুন। এই মুহূর্তে আপনার বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অপারেশন করতে রাজি হইনি, আমি সার্টিফিকেট দেব না। কিন্তু আপনিই তো অপারেশনটা করেছেন, আপনাকেই সই করতে হবে, আপনাকেই ডেথ সার্টিফিকেটটা দিতে হবে ডাক্তারবাবু। তার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ যা লাগে আপনি নিয়ে নিন। একটা ডেথ সার্টিফিকেটের দাম 20 লাখ টাকা, আপনি বুঝতে পারছেন ডাক্তারবাবু? আমার কথাটা শুনুন ডক্টর মিত্র। আমি লিখবো না। দাঁড়ান ডাক্তারবাবু, আপনি না লিখলে আপনাকে মেরে হসপিটালে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবো, আপনি চেনেন না আমাকে। মাখন বাবু, পুরো মাখন ডাক্তারবাবু, পুরো মাখন। আমি আপনার কি করতে পারি আপনি জানেন না। আমি খুব বাজে লোক ডাক্তারবাবু, খুব বাজে লোক। আপনি ডেথ সার্টিফিকেটটা তাড়াতাড়ি লিখে দিন। আপনি যা খুশি তাই করতে পারেন,
আমাকে দিয়ে জোর করে অপারেশন করানো হয়েছে। আমার আপত্তি সত্ত্বেও ওই রোগীকে ওটি টেবিলে তোলা হয়েছে। আমাকে ভয় দেখি প্রেশার ক্রিয়েট করে অপারেশন করানো হয়েছে। আমি সার্টিফিকেট দেব না, কিছুতেই দেব না। ডক্টর মিত্রের ঠিকুচি কুষ্টি ঠিকানা সব দিয়ে দিচ্ছি, মেরে দাও। হ্যালো, রেহান বলছি। হ্যাঁ বলুন। কোথায় আপনি? ঘরে আছেন তো? যদি বলি না। কি বলছেন কি আপনি? কোথায় গেছেন আপনি? আপনি কি বাড়ি ফিরে গেছেন? ডিএস কলোনিতে ফিরে গেছেন? না, তবে ঋণ শোধ করছি। কিসের ঋণ শোধ? আপনি ডিএস কলোনি বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন। এক মহৎ কাজ করেছেন আপনি। একটা মেয়েকে ভালো না বেশি, তার সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেছেন শুধুমাত্র 791 জন মানুষের মঙ্গলের জন্য। আপনি মহান। তা আপনার তো সাধুবাদ প্রাপ্য। আপনি কি আমাকে বিদ্রুপ করছেন? না, বিদ্রুপ করছি না। আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি, যদি কোনো স্ত্রী বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে এরকম অপর্তনা পায় এবং জানতে পারে যে তার স্বামী তাকে বিয়ে করেছে শুধুমাত্র তাদের কলোনি বাঁচানোর জন্য, তাহলে তার যা মানসিক অবস্থা হয় আমারও ঠিক সেই মানসিক অবস্থায়। যোগমায়া, আমার কথাটা শুনুন। না, কোনো কথা নয়। আমার হাতে এখন সময় নেই। আপনি আমাদের ডিএস কলোনি বাঁচিয়েছেন, আমি আপনাদের এই কলকাতার বিখ্যাত হাসপাতাল বাঁচানোর চেষ্টা করছি। মানে আমি সব আপনাকে পরে বলবো। আপনি কি হাসপাতালে? হ্যাঁ, কিন্তু আপনি এখন এখানে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সব খেলা পণ্ড হয়ে যাবে। আমি রাখছি, কোথায় কেউ আসছে। হ্যালো হ্যালো হ্যালো। আশ্চর্য, হসপিটাল গেল কেন? হসপিটাল বাঁচানোর চেষ্টা করছেন মানে? পরিবারই মনে হচ্ছে হাসপাতালে চলে এসেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, পামেলা মেয়েটা ও নাকি ওর বাস্তব দিদি হয়? হ্যাঁ, আমাকেও তো তাই বললো। আমি ভাবতেই পারিনি। আমি কি করব রব? আমি কি করব? তুমি আমাকে ভালোবাসো? বাস, আমার জন্য সবকিছু করতে পারো? সবকিছু করতে পারি। তাহলে শুধু মুখটা বন্ধ রাখো, প্লিজ মুখটা বন্ধ রাখো। আমার আঙ্কেল আর সিস্টার যেটা বলছে সেটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পায়েল, তুমি কি চাও? কত চাও? দর হাঁকো। তুমি যা চাইবে আমি তোমায় সেটা দিয়ে ভরিয়ে দেবো। বলো। আমি তোমাকে 1 crore দেবো, 1 কোটি টাকা দেবো তোমাকে। বেশ, কিন্তু আমার আরো একটা জিনিস চাই। কি জিনিস? যদি বলি আমার রবকে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? রবকে চাই মানে? পাগল হয়ে গেছো তুমি? ভুলে যাও না এই কোম্পানিতে তোমার পজিশনটা কি। তুমি এই কোম্পানিতে একজন স্টাফ। রব ইজ ম্যারিড। রবকে চাই মানে?
ও চোর বউ, হ্যাঁ? এইভাবে হুট করে তুমি রবকে পাবে কোত্থেকে? ডিভোর্স করিয়ে দিন, ডিভোর্স করিয়ে দিন, ডিভোর্স করিয়ে দিন। হোয়াট? হ্যাঁ, ডিভোর্স করিয়ে দিন, আলাদা করে দিন, যেটা আপনারা পারেন ইচ্ছে করলেই। কি বলছোটা কি তুমি? আপনি রাজি নাকি আমি? তুমি ব্ল্যাকমেল করছো আমাদের, ব্ল্যাকমেল করছো তুমি। প্লিজ ডোন্ট বি সো রুড। রব, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। কালকে তোমার কাছে 1 কোটি টাকা পৌঁছে যাবে, আর রবকেও আমরা তোমায় উপহার দেব। আমরা প্রমিস? উপায় নেই তো আমাদের, তাই প্রমিস বলতেই হচ্ছে। প্রমিস। থ্যাংক ইউ। আমায় একটু বাইরে যেতে হবে, বডিটা দেখতে হবে প্লিজ। খেলা তো অনেক বড় খেলা হচ্ছে, উচ্চার তো সংকটজনক অবস্থা। এই তো মহাভারতে ভাষা খেলার মতো হয়ে গেল। ওখানে দ্রৌপদীকে বাজি রাখা হয়েছিল, আর এখানে বাড়ির বউ উচ্চাকে বাজি রাখা হলো। সরি মাই ডিয়ার ফাদার ইন ল, আমি এটা হতে দেব না, কিছুতেই না। আমার কাছে সব রেকর্ডেড আছে, আমার এই ফোনে সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা একবার কথা বল না দাদা। কথা বলার অবস্থায় তো নেই পলাশ, কথা বলবে কি করে, যা অবস্থা করে দিয়েছে। তবে একটা বিষয়ে সুবিধা হবে জানো তো পলাশ, তোমার একে দিয়ে কাজ বের করে নিতে সুবিধা হবে। অভিনয় করতে পারলে কত কিছুই জানা যায়। এখন কিছুতেই বোঝানো যাবে না যে আমি এদের সব কথা বুঝতে পারছি। হ্যাঁ, যা কিছু করবো করে ওর নামেই দোষটা দিতে হবে। আর এখন থেকে আর দেরি করো না পলাশ, ভালো কাজে কোনোদিনও সময় নষ্ট করতে নেই। দাদা তুই আমাদের কথা শুনতে পাচ্ছিস? তোমরা আমাকে দাদা বলছো কেন? আমি তোমাদের চিনি না, কোনোদিন দেখিনি। এ তো পুরো গান কেস, পুরোটা গেছে। তবে আর বলেছিলাম কি তোমায়? আরে বলেছিলাম কি মানে? কবে থেকে তো বলছি যে আমার বুদ্ধিটা একটু কাজে লাগাও, আমার বুদ্ধিটা একটু কাজে লাগাও। না, আজকে যদি আমার বুদ্ধি কাজে না আসে তাহলে কবে আসবে? তুমি আস্তে কথা বলো, বারবার বলছি আস্তে কথা বলো। আমি তো সবসময় তোমার বুদ্ধিতেই চলে এসেছি, কিন্তু তুমি যেরকম ভাবে কেসটা খেয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি আমি। আরে বাবা, আমি কেসটা খেয়েছি শিমুলের জন্য। তোমার কি মনে হয় যে আমি শিমুলকে ছেড়ে দেবো? কোনোদিনও না। তুমি দেখো ঘটি বাটি না আমি চাটি করে ছাড়বো। ওর বরের কেসে আমি যদি ওকে না ফাঁসিয়েছি তাহলে আমার নাম বদলে দিও তুমি। আমি তোমাকে আবারও বলছি তুমি আস্তে কথা বলো, বারবার বলছি আস্তে কথা বলো, কারণ ও কিন্তু কোন কথাটা বুঝতে পারছে আর কোনটা বুঝতে পারছে না সেটা শিওর নই। কোন কথা থেকে কি হবে সেটা ভগবানই জানে। আর তাছাড়া তুমি আসার আগে আমি তো একবার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা তো আর করতে পারিনি। কি করবো জানি তো, তোমার দ্বারা কোনো কাজ হবে না। কি গো শুনছো? আমার কিন্তু আজকে স্কুল থেকে আসতে। কি ব্যাপার, তোমরা এখন এই ঘরে কেন? আসতে নেই বুঝি? দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এবার থেকে কি তোমার পারমিশন নিয়ে আসতে হবে? না, আমি সেই কথা বলিনি। আমি একবারও বলিনি যে আমার পারমিশন নিয়ে তোমাকে আসতে হবে। আসলে দুপুরবেলাটাও ঘুমোয়, তোমরা এসেছো কথা বলছো, নিশ্চয়ই ওর ঘুম হয়নি। এই সময়টা বাদ দিয়ে আসলেই পারতে। কি গো, আজ দুপুরে তুমি ঘুমোওনি কেন? আমি যে তোমাকে বলেছিলাম দুপুরবেলা ঘুমোতে, তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। চলো প্রতীক্ষা, এখন আমরা এখান থেকে না হয়ে যাই, কারণ এখানে তো এখন কে কত কাছের সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই দেখো না, এই যে তুমি জেল থেকে ফেরত এলে, জেলে ছিলে, সেটা তো আমার কাছে রঙ্গ মনে হচ্ছে। আর এই যে আমি আমার স্বামীকে খাওয়াচ্ছি, এটা আবার তোমার কাছে রঙ্গ মনে হচ্ছে।
যে যেমন করে দেখে আর কি, ঈশ্বরই জানেন আরো কত কি দেখতে হবে। যাই হোক, তোমরা না এবার এসো, হ্যাঁ খাওয়াতে হবে তো, প্লিজ এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো তোমার কেউ না, তুমি আমায় চেনো না। আমি সাবধানে চলাফেরা করি কি অসাবধানে চলাফেরা করি, তাতে তোমার কি? আচ্ছা পরাগ, যারা এসেছিল তারা কি কিছু বলেছে তোমাকে? কি বলবে? তাহলে বারবার এই কথাটা বলছো কেন বলো তো? রাস্তায় রাস্তায় লোক থাকে অনেক। কি করছো, কোথায় রাস্তায় অনেক লোক থাকে। হ্যাঁ পরাগ, অনেক আরে কি করছো বলো তো তুমি? অনেক দুষ্টু লোক। ওরে বাবা, অনেক দুষ্টু লোক। আস্তে আস্তে। ওরা দুষ্টু। ও বাবা রে। ওরা আমি ওই জন্য কোথাও যাই না। আমি সন্ধ্যেবেলা কোথাও যাই না। ওরা তোমার একা পেলে তোমার ধাক্কা মেরে ফেলে দেবে, তোমার মুখ চেপে ধরবে। শান্ত হও তুমি, আমি বুঝতে পেরেছি তোমার সাথে এমনটা হয়েছিল। তো সেই ট্রমা থেকে তুমি বেরোতে পারোনি, তাই তুমি এরকমটা বলছো, তাই না? জানি না, আমি জানি না। আমার কথা বলতে ভালো লাগছে না, জানি না। এই যে আমি জুসটা এনেছি, খেয়ে নাও। তুমি খেয়েছো? আমি আচ্ছা, এটা তো আমি তোমার জন্য এনেছি, তুমি খাবে তো? না, অর্ধেক খাবো। আমি অর্ধেক, তুমি অর্ধেক। কেন অর্ধেক বলছো কেন? আমার প্রতি এত দরদ কিসের? আমি কে তোমার? কি জানি, ভুলে গেছি। আমি তোমার বউ। তুমি আমার বউ, লাল টুকটুক বউ। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবারে খেয়ে নাও তো দেখি। না, কিন্তু বর আর বউ তো একসঙ্গে খায়। আচ্ছা ঠিক আছে, আগে তুমি খাও, তারপর না হয় আমি খাবো। হ্যাঁ কেন, লক্ষ্মী ছেলে, খাও। আস্তে 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 আস্তে। আর না, আবার কি? আর না বললে তো হবে না। আমি যতক্ষণ অবধি বলবো খেতে হবে, হয়ে গেলে আমিই বলবো। তাহলে তুমি তো কিছু খাবে না। ভালোবাসো আমায়? তুমি এমন একটা কথা জিজ্ঞেস করছো, বলতে লজ্জা করে না? বুঝেছি, সব কথা না বললেও চলে, বুঝে যায়। তার মানে বাসো। বুঝতে পারি না বাসি কি। আচ্ছা এ নাও, এবার খেয়ে নাও তো। না, তুমি আগে। কি যে করো না তুমি। আচ্ছা বেশ, এই দেখো আমি মুখে দিলাম। এবার তুমি খাও, খাও। আস্তে। কি হলো? আমার খুব ভয় করছে। ভয়? আচ্ছা কিসের ভয়? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো ওই ওজন টোজনগুলো সব থেকে ভালো বোঝেন, তো ওগুলোই করবেন। আপনার তো আর মাথা সারাক্ষণ ধরে বদমাইশি বুদ্ধি করবে খায়, মানে যেমন ধরুন মানুষকে মাংস কম খাইয়ে যাতে বেশি আলু খাওয়ানো যায়, তাহলে মাংসের পরিমাণটা কম হবে। তারপরে ধরুন পটল চিংড়িতে বেশি করে পটল দিয়ে দেওয়া যায়, তো ওগুলোই করবেন মন দিয়ে। আর হ্যাঁ, ভালো কথা, ওই সুতপার কাছ থেকে স্টকের ফাইলটা চেয়ে নিন, চেয়ে নিয়ে একটা ফর্দ বানিয়ে ফেলুন, কি আছে কি না নেই সেগুলো সব একটা জায়গায় লিখে ফেলুন, ঠিক আছে? শুনুন স্যার, আমার এই বুদ্ধিটা আছে বলি না আপনারা আমাকে চাকরিতে রেখেছেন, আবার চাকরিটা দিয়েছেন ওই কারণে। সেটা আমাকে এরকম ভাবে খারাপ ভাবে না বললেও চলবে। বেশি বেশি একেবারে আবার বেশি বেশি কথা বলছেন আপনি। শুনুন, আমি আবারও বলছি, পাকামি করবেন না।
যেটা আপনাকে বলা হয়েছে অতটুকুই করবেন, সবকিছুতে হাত দেবেন না, বুঝে কাজ করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, সুতপাদির কাছে যাব? হ্যাঁ যান। বেশ, একটু জল খাবো, ব্যাগটা চেয়ারে রাখবো। শ্যামলী, বাড়াবাড়ি করবেন না। আপনি তো বললেন জিজ্ঞেস করে করতে। মিশি বেশি কিছু। এখানে তো হিসেব এমনিতেই গন্ডগোল হয়, হিসেবে খাতাটা দেখতে চাইবো সেটাও সম্ভব নয়। বউ যদি শুনলেই এখন খেপে উঠবে। আমি এত বড় এত কিছু আমি কি বুঝবো, কি দেখবো? বরং আমি গোডাউনে যাই, গোডাউনে গিয়ে দেখি যে মশলাপাতি কতটা আছে, কি কতটা খরচা হয়েছে, খরচা হলে কি খাতে খরচা হয়েছে, কেন খরচা হয়েছে, কিসের জন্য খরচা হয়েছে, কতটা খরচা হয়েছে সেটা দেখলে কতটা আনতে হবে সেটাও বুঝতে পারবো। সেটা বরং দেখি গিয়ে। এই খাতা আমি কিছু এই মাংসের ভেন্ডার পাল্টে গেছে? কি কি ব্যাপার অরূপ, তুই তো বলিসনি আমায়? মাংসের ভেন্ডার চেঞ্জ হয়ে গেছিল বলে তো প্রত্যেকটা অনুষ্ঠানে মাংস কম আসছিল। সেটা তো বাড়ির কেউ জানতো না। এখানে দেখলাম সবকিছুর ভেন্ডারই চেঞ্জ হয়ে গেছে। মশলাপাতি, আলু, পটল, শাকসবজি সবকিছুর ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে। বাড়ির লোকেরা জানে, স্যার জানেন, বড়বাবু জানেন। সবই তো বুঝলাম মিহির দাদা, কিন্তু ওর দাদা যে ভেন্ডারগুলো পাল্টে দিয়েছেন সেটা না হয় তুমি আগে কখনো লক্ষ্য করনি, অত মাথা ঘামাওনি, কিন্তু যবে থেকে তুমি সতর্ক হয়েছো তখন থেকে কি কোনো পরিবর্তন তোমার নজরে পড়েছে? শোনো শ্যামলী, তুমি এই অফিসে আবার জয়েন করেছো, তার জন্য যে আমি কতটা খুশি হয়েছি তুমি জানো না। সাপ্লায়ার চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে এই অফিসে যে কি পরিমাণ গন্ডগোল শুরু হয়েছে তুমি কল্পনা করতে পারবে না। আমি তোমায় বলছি শোনো, প্রত্যেক দিন ইভেন্টে মাল কম যাচ্ছে, মাল চুরি হচ্ছে এখান থেকে। আর অরুণাভ স্যারের চোখ এড়িয়ে যে আমি অনিকেত স্যারকে জানাবো এসব, তাও ভয় করে। কারণ বাই চান্স যদি অরুণাভ স্যার জানতে পারেন, আবার আমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগবেন। তাই না? এটাতেই তো আমার অবাক লাগছে, আমার খটকা লাগছে। তুমি যদি চুরির কথা বলো তাহলে তোমাদের অরুণাভ স্যার কেন রেগে যাবেন? কিসের জন্য রেগে যাবেন? উনি তো ওই পরিবারেরই ছেলে। এই কোম্পানির ক্ষতি মানে তো ওনারও ক্ষতি। তাহলে ওনার রেগে যাওয়ার কারণটা তো আমার মাথাতেই আসছে না। আচ্ছা, এমনটা নয় তো যে অরুণাভ দাদাই এই সমস্ত চুরির সঙ্গে জড়িত আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই গলির মধ্যে ঢুকেই প্রথম দোকানটা, বুঝেছো? আচ্ছা, আমরা একদম ঠিক দিকে এগোচ্ছি, মনে হচ্ছে অরুণাভ স্যার ওখানেই আছে। চলো দেখি। এই মিহির দাদা, তুমি কোথায় যাচ্ছ? মিহির দাদা, তোমাকে দেখলে তো ওরা চিনে ফেলবে। আমার নয় আসল ফেতল আছে, এই মুখটাকে ঢেকে নেবো। তুমি যাবে না, তুমি এখানে দাঁড়াও, আমি একা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভালো করে এখানেই আঁচল দিয়ে মুখটা ঢেকে নাও। হ্যাঁ। আচ্ছা দাও ব্যাগটা আমাকে দাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। শোনো পিন্টুদা, এখন কয়েকদিন যা মাল বলবে পাই টু পাই সেটাই দেবে। ওই ওজন কমানোর জন্য টাকা পয়সা নিয়ে যে ডিলটা আমাদের মধ্যে হয়েছে সেটা তোমাকে আমি কয়েকদিনের মধ্যে পুষিয়ে দেবো। এই আমি কি শুনছি মহেশ্বর? তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই? এই সব কিছু চুরির পেছনে অরু দাদা রয়েছে? পরে পুষিয়ে দেবেন মানে? আরে আমি তো সেভাবে একটা প্ল্যান করেছিলাম। এই দেখুন, ওই কটা উপরি টাকার জন্য আপনার বলা দামে আমি মাল সাপ্লাই দিচ্ছি না। আরে তুমি কেন বুঝতে পারছো না? কয়েকটা দিনের তো ব্যাপার, একটু সামলে নি, তারপর আমাদের মধ্যে যা ডিল তাই চলবে, কেমন? টাকা কিন্তু আমরা দুজনে মিলেই লুটছি, তোমাকে বুঝতে হবে লস আমারও হচ্ছে এখানে। আমি যা শুনছি আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না। আর কি কেউ আমার কথা বিশ্বাস করবে? না না না, বাকি কথাগুলো সব ভিডিও করতে হবে। ফোনটা কোথায় গেল? এ বাবা, ইস, ব্যাগটা তো মিহির দাদার কাছে রয়ে গেল। মিহির দাদা এসো, এসো এসো, মিহির দাদা এসো। আমরা যা
সন্দেহ করেছিলাম সেটা একেবারে ঠিক। কোম্পানিতে যা সব চুরি হচ্ছে সবকিছুর সঙ্গে জড়িত আছে হরু দাদা। আচ্ছা, সব তুমি নিজের চোখে দেখেছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভিডিও করেছো তো? ওখানে তো মহেশ্বর আমাকে মেরে দিল। কি করে ভিডিও করবো বলো তো? নিজের হাতের দিকে তাকাও। আমার ব্যাগ তো তোমার কাছে, আমি তো ভিডিও করতে পারিনি। ইস, মস্ত বড় একটা ভুল করে ফেললাম আমরা। আর শ্যামলী, তুমি, আমাদের এত বড় একটা ভুল হয়ে গেল, এবার কি হবে? সেটাই তো ভাবছি, কি যে করি। ও এসো এসো। দেখতে পাইনি, না দেখতে পাইনি। ভাবা যায় কোন পরিবারের ছেলে উনি? এত বড় পরিবারের ছেলে হয়ে চুরি করছেন। দাদুদের এত কষ্ট, কিঞ্চল স্যারের এত কষ্ট, স্যারের এত কষ্ট, এত পরিশ্রম সব সব শেষ করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমার মানতে কষ্ট হচ্ছে ওর দাদা একটা। জানো, আমি নিজের কানে শুনেছি সরু দাদা সবাইকে বলছে যে এর মধ্যে যেন কোনো অসুবিধা না হয়, সবাই যেন ঠিক ওজনের মাল সাপ্লাই করে। তার মানে কি বলতো, এই মুহূর্তে কিন্তু আমরা হাতে হাতে ধরতেও পারবো না ওনাকে। এর মধ্যে উনি কোনো চুরিও করবেন না। আমি কি করবো বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ পর্যন্ত আমি ঠিক করে রেখেছিলাম আমি বসের বাড়িতে যাব, ততক্ষণ পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কারণ উনি আমাকে ইনভাইট করেছেন। ওনার মনে কোনো মারপ্যাচ না রেখে উনি আমাকে ইনভাইট করেছেন। তোর কিন্তু সাহস হবে না হুট করে কাউকে বলে দিতে রান্না করে খাওয়াতে পারবেন? কেন বলতো? তোর আজন্ম লালিত কিছু বোধ, যে বোধটা মেয়ে পুরুষের মধ্যে ভয়ানক দূরত্ব তৈরি করে, অকারণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। আর সেই আজন্ম লালিত বোধটার মধ্যেই না পাপ আছে। ও, তুই কি আজকাল ফ্রি মিক্সিং এ বিশ্বাস করছিস নাকি রে? সেটা কি বলে আমি জানি না দাদা ভাই, কিন্তু সেটার মানে যদি এটা হয়ে থাকে যে অন্য কোনো মানুষের করা কিছু কাজ বা বলা কিছু কথাকে আমরা নিজের মনের সংকীর্ণতা দিয়ে দেখবো না, তাহলে আমি সেটাতেই বিশ্বাস করছি। উনি আমাকে বলেছিলেন আপনি আমার বাড়ি এসে আমাকে খাওয়াতে পারবেন। নিশ্চয়ই ওনার মনে সেই মারপ্যাচটা নেই বলেই উনি আমাকে বলেছিলেন, কিন্তু আমার মনে মারপ্যাচ ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম না না, এই কথাটা যদি আমার বাড়ির লোকে জানতে পারে তাহলে কি বলবে, কি ভাববে। থাক বাবা, দরকার নেই। এই কে কি ভাববে এটাই আমাদের মধ্যবিত্তদের সব থেকে বড় সমস্যা। আমরা এটাই সারাক্ষণ ভেবে যাই কে কি ভাববে, কে কি বলবে, আর এটাই আমাদের অসৎ করে, আমাদের মিথ্যাচার শেখায়। তার মানে কে কি ভাববে, কে কি বলবে সেই মতো করে আমাকে নিজেকে বিহেভ করতে হবে। হ্যাঁ, বিহেভ করতে হবে। তার কারণ তুমি কোনো সমাজহীন জঙ্গলে বাস করো না, তুমি একটা সমাজে বাস করো, এই বাড়িতে বাস করো, তাই তোমাকে বিহেভ করতে হবে। শোনো, তোমাকে একটা কথা আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আজকে থেকে আর ওই অফিসে যাবে না। হ্যাঁ, ওই চাকরি করে অফিস থেকে টাকা রোজগার করে এই বাড়ির এই সংসারের জন্য তোমাকে রোজগার করতে হবে না, তাই তুমি যাবে না, শেষ কথা। কেন কেন যাবো না অফিসে আমি? মা কি বলছো? ওই অফিসে কত মধু, টাকার অঙ্কটাও অনেক লোভনীয়। লোভনীয় নয় রে, প্রয়োজনীয়, যেটা দিয়ে এই সংসারের প্রয়োজন মেটাবেও। আর আমি অন্তত বিশ্বাস করি না কোনো খারাপ কাজ দিয়ে উপার্জন করবে সেটাও। হ্যাঁ, খারাপ কাজ কেন হতে যাবে? অফিসের বসের বাড়িতে গিয়ে তাকে রান্না করে খাওয়ানো, তাকে একটু সঙ্গ দেওয়া, এইসব খারাপ কাজ কেন হতে যাবে, তাই না? এইসব সার্ভিস তো আজকাল খুবই চলছে। একাকিত্বের সঙ্গে তুমি একটু থামবে নীলু? কি লাভ হচ্ছে তোমার এই নাটকগুলো করে? সকলের সামনে তোমার দিদি অপমানিত হচ্ছে দেখে আনন্দ পাচ্ছ তো? সেটা না হয় মুখ বন্ধ করে উপভোগ করো। বাড়ির সকলে তোকে যাচ্ছে তাই ভাষা অপমান করছে, তুমি না হয় দূর থেকেই দেখলে। তুমি ওর উপর চেঁচাচ্ছ কেন? ওর কি দোষ? মা, আমার তো মনে হচ্ছে আমার আর এই বাড়িতে আসাই ঠিক হবে না। তোমার ছেলের বউ, তোমার বড় মেয়ে আমার উপরে এতটাই ক্ষেপে আছে, তাতে মনে হচ্ছে আমি তোমার বড় মেয়েকে চাকরি করার জন্য বাধ্য করেছি। তুই আমাকে এইসব কথা কেন শোনাচ্ছিস? যে এইসব কেলেঙ্কারি ঘটিয়েছে তাকে গিয়ে বল। আমি তো কেলেঙ্কারি করেছি কেলেঙ্কারি। আমি তোদের সবার কাছে সবকিছু লুকিয়ে স্যারের কাছে না গিয়ে আমি কেলেঙ্কারি করেছি। হ্যাঁ,
একজন মানুষকে অভুক্ত রেখে আমি কেলেঙ্কারি করেছি, মিথ্যে আশ্বাস দিয়ে আমি কেলেঙ্কারি করেছি। তো বাড়ি থেকে লুকিয়েছিলিস কেন? মনে পাপ ছিল বলেই তো লুকিয়েছিলিস। ছিল, ঠিক বলেছিস দাদা ভাই রে, আমার সত্যিই মনের মধ্যে পাপ ছিল। আর কি পাপ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কি না, এরপর থেকে যদি আবার এরকম কোনো সিচুয়েশন আসে, আমি কারোর থেকে কিছু লুকাবো না, আমি চলে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন জীবনে চলতে চলতে বিধ্বস্ত হয়ে যাই, তুই কি আমি একা ছেড়ে দিস? ওঠ, একই তো দুপুরের খাওয়া মাথায় উঠলো, তার উপর এত অশান্তি। এই চাটা খা, দেখবি ভালো লাগবে। লাগবে না। ডাক্তারি কে পড়ছে? তুই না আমি। আর আমি যখন চাটা হাতে করে এনেছি, তোকে তো খেতেই হবে। তাহলে ধরে বসে থাক। বেশ, ধরে বসে থাকবো। দিদি ভাই, চাটা কিন্তু ঠান্ডা হচ্ছে। তুই কি চাস বলতো? কি চাস তুই? আমি কি একটু শান্তিতে শুতেও পারি না? আলবাত পারিস দিদি ভাই, আমিও তো সেটাই চাই। তুই যেটা মন থেকে চাস সেটাই কর, কারোর কথা না ভেবে। চাটা খেয়ে আবার টুক করে শুয়ে পড়। ছাড়ালে না ছাড়ে, কি করিব তার। এত সহজে তোকে ছেড়ে দেব তুই ভাবলি কি করে? কি ভালো বানিয়েছিস রে। মা কোথায় রে স্রোত? আছে, নিজের মতো করে নিজের ঘরে। আচ্ছা শোন দিদি ভাই, তুই তখন যা বলেছিস, যতটুকু বলেছিস, একদম ঠিক বলেছিস। নিজের মনে অপরাধ বোধ রাখবি না। এখন ছুটতে গিয়ে মাকে সরি বলারও কোনো প্রয়োজন নেই। এই জগতে নিজেকে ছাড়া আর কাউকে কখনো সরি বলবো না, এটা আমি ঠিক করেই ফেলেছি। কিন্তু তোকে আগেই বলেছিলাম, তুই যা, তোর যেখানে ইনভিটেশন আছে তুই যা। না যাওয়ার ডিসিশন যে ভুল, এখন মানবি তো? কি লাভ হলো না গিয়ে? এই যে বাড়িতে থেকে তুই রান্না বান্না করলি, সবার কথা ভাবলি, কেউ কি তার সম্মান দিল? আমাদের সবকিছুতেই সংকোচ। গলা খুলে গাইতে সংকোচ, ঘুঙুরের বোল তুলে নাচতে সংকোচ, প্রাণ ভরে বাঁচতে সংকোচ, হা হা করে হাসতে সংকোচ, দুঃখে সংকোচ, বন্ধুত্বে সংকোচ। কেবল মধ্যবিত্ত নই, মধ্যচিন্তও হয়ে গেছি কবে। ভালো বলে কিছু ভাবতেই পারি না। তুই ভেবে দেখতো, দাদা ভাই শেষ কবে বলেছে? বাহ, দারুণ, চমৎকার। আমি শেষ কবে বলেছি? এই মেজদি ভাইটাও কেমন পাল্টে গেল বিয়ের পর। তোর না ডাক্তারি না পড়ে সমাজতত্ত্ব পড়া উচিত ছিল, জানিস তো? মধ্যবিত্তের অবক্ষয় নিয়ে যদি ডিবেট হতো, তুই শিওর ফার্স্ট হতিস। আমি যাই করতাম তাতেই ফার্স্ট হতাম। আচ্ছা দিদি ভাই, একটা কথা বলতো, তোর ওই বস লোকটা কেমন রে? কেন? এই যে তুই যাসনি, উনি নিশ্চয়ই অফেন্ডেড হয়েছেন, তাই জন্যই খাবারগুলো ফেরত পাঠিয়ে দিলেন। সে তো নিশ্চয়ই হয়েছে, আমার জন্য না খেয়ে বসেছিলেন। আচ্ছা, আমার কিন্তু আরেকটা কথাও মনে হচ্ছে। কি কথা? উনি বোধহয় তোর প্রেমে পড়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে বিচি? পায়েসটা এভাবে ফেলে দিলে কেন তুই? दूध मजा है इश, कच्चा दूध, कोई कच्चा दूध ला दो, जल्दी जल्दी। कच्चा दूध। बेटा ठीक हो ना? बेटा ठीक हो ना? लो लो लो, कुल्ली करो बेटा। ইস, শিফি ছিল, আমি আটকাতে পারলাম না। শিফি ছিল কি? আমি পারলাম না আটকাতে,
এত কিছুর পরেও বিষ এলো কোথা থেকে? বিজলি, তুমি কি করে জানলে এতে বিষ ছিল? मैं चौके में घुसी थी तो देखा कि खीर में छिपकली गिरी हुई है, तो छिपकली तो जहरीलो हो गए है ना, खीर भी जहरीलो हो गए हो, इसीलिए मैं खीर गिरा दी। দিদি হ্যাঁ রান্নাঘরে চলে যাই, বাকি পায়েসগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ খাবারগুলো ঠিক আছে নাকি দেখি, চলো। কি করে বিষ এলো, কে বিষ হলো, কে জানে বাবা। শোন রাজ্য, তুই একদম টেনশন করিস না, তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলছি, তুই দাঁড়া, আমি এক্ষুনি কথা বলছি। রাজু, তুই ভালো আছিস তো মা? তোর কিছু হয়নি তো? না মা, দেখলে তো বাবু, আজ বিজলি আমার শুধু প্রাণ বাঁচালো না, আমাকে সুস্থও করে তুললো। বিজলি, আমি তোমার ব্যাপারে একটা গোপন কথা জানতে পেরেছি। আমি যে বিষ মিশিয়েছি এটা দিদির বুঝে গেল না তো? তোমার মুখটা ঢাকা থাকলেও তোমার চোখ কিচ্ছু এড়ায় না। আজকে তুমি যদি না থাকতে তাহলে আমি বাবুতি ভাই কেউ একটা ওই বিষাক্ত পায়েসটাকে কি করবো বলো? প্রেগনেন্সির মধ্যে বারবার বিপদে পড়ে চলেছি, আর তুমি বাঁচাচ্ছ। এবার তুমি আজকে না থাকলে হয়তো। থ্যাংক ইউ বিজলি, থ্যাংক ইউ। জানো তো বিজলি, আমি আজকে তিতিরকে কথা দিয়েছিলাম তিতিরের কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু দেখো সেই আমার চোখ এড়িয়ে গেল। আজকে আমার বোন বা তিতির যার হোক একটা ক্ষতি হতে পারতো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। থ্যাংক ইউ বিজলি। ये तो कौन नहीं बोलो बेटा, ये तो हमारा फर्ज है। রাজ্য, আমি ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলেছে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ন্যাকাম হচ্ছে? আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম তিতির। উফ, আমি ভাবতে পারছি না তিতিরকে মারার এত বড় সুযোগ হাত থেকে চলে গেল, আর তারপর আমার নিজের মেয়েটা মরে যাচ্ছিল ওই বিষ খেয়ে। পায়েসের বাটিটা পাল্টাপাল্টি হলো কি করে? না, আর ফেল করলে চলবে না, এবার তিতিরকে শেষ করতেই হবে, নইলে আমার বিপদ আরো বাড়বে। তোমাকে শেষ করব তিতির, তোমাকে শেষ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর মন খারাপ করে থেকো না, যা হবার তা তো হয়েই গেছে। এখন শুধু ভাববে কি জানো, ছোট্ট ছোট্ট দুটো বেবি আসবে, তাদের অন্নপ্রাশন হবে। মাসিমা, বলছিলাম এই জোড়া অন্নপ্রাশনের মাঝে কিন্তু একটা বিয়েও হয়ে যেতে পারে। আসলে এই বাড়ির এক ছেলে একজনকে পছন্দ করে। মা কি কোয়েলার অভির বিয়ের কথা বলছে? কার আবার বিয়ে? মা এখন থাক না এসব। এই বাড়িতে কোন ছেলে আবার কাকে পছন্দ করলো? মাসিমা, অভিরাজ। আন্টি ইজ রাইট, আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। মানে? বিপস। আমরা বিয়ে করতে চাই। অভিরাজ, কি বলছো তুমি? তোমার তো কোয়েলের সাথে একটা সম্পর্ক। জানতাম, আমি জানতাম। আপনার মতো মানুষদের না আমি খুব ভালো করে চিনি। মানে? কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? আপনি অসুস্থ ছিলেন, আপনাকে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি অবধি দিয়ে এসেছি, তাই তো? আর কিছু করেছি কি বলুন? আর কিছু করেছি? আর তার জন্য আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে বাড়ির জামাই করবেন ভেবেছেন? এত লোভ আপনি? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেখানে এখনো উনি উনার মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন? চুপ! আমার মাকে অপমান করতে চাইলে না তোমার জিভ আমি টেনে ছিঁড়ে নেব।
কি বলছে আমাকে? আমি কি করেছি? কিছু না মা, কিছু না। ও একটা খারাপ ছেলে, একটা বাজে ছেলে। আমি দিনের পর দিন কোয়েলকে বুঝিয়েছি ওর সাথে না মিশতে। এখন বিপসকে পেয়েছে, সেখানে কোলাকুলি হয়েছে, এখন মিশে গেছে। আমি দিনের পর দিন কোয়েলকে বুঝিয়ে গেছি, দিনের পর দিন যে মিশে যাও ওর সাথে, মিশে যাও। চুপ কর তুই। কি বলছিস ভালো হয়েছে? কি ভালো হয়েছে আমার সাথে? এই অভি, কেন করলে এরকম তুমি? কেন এত স্বপ্ন দেখালে? কি বলছে কোয়েল? কি করেছিস তুই কোয়েলের সাথে বল? শোন অভি, আমি তোর থেকে অনেক বেশি তিতিরের মা আর কোয়েলকে বিশ্বাস করি। চল আমরা চলে যাই। না মা, তুমি এবার অভিতে গেছি। কোন লাভ নেই, চল। এই মেজদি, একবার অভির সাথে কথা বল না, ওকে জিজ্ঞেস কর। একদম চুপ, তর্ক করবি না মুখে মুখে। তোকে অনেক দিন থেকে বুঝিয়েছি অভির ব্যাপারে আমি। মা বলছে যেতে, এখন তুই চলে যাবি। মা, ও মা, তুমি কষ্ট পেও না, বিশ্বাস করো, যা হয়েছে ভালো হয়েছে। তোমরা যাও এখন, তোমাদের এখানে না থাকাই ভালো। তুই তাকাও আমার দিকে, তাকাও, বিশ্বাস করো তো আমায়, যা হয়েছে একদম ঠিক হয়েছে, সব ভালো হয়েছে। তোমরা যাও, বাড়ি যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা প্লিজ আপনি রাগ করবেন না। দেখুন মা, আমি ওই সুইটিকে যতটুকু চিনেছি, আমার মনে হয় না ও যে কটা দিন এ বাড়িতে থাকবে কোনো রকম গন্ডগোল করবে। আর যদিও কোনো গন্ডগোল করেও এর মধ্যে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি মা, ওকে আমি যেভাবে নিজে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছি ঠিক সেইভাবেই আমি ওকে বলবো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার নামও আলোকপর্ণা দত্ত। আমার সাথে যদি কেউ চালাকি করে, আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি তাকে ছাড়বো না। ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ও কোনো কাণ্ড ঘটাতে পারবে না, কারণ এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানিই না। এটা কোনো বিয়েই নয়। বিয়ে মানবে না বললে হবে? এমন তাণ্ডব করবো না, মানতে বাধ্য হবে। আরে মানে কেউ সন্দেহ করেনি তো? মানে যতই হোক বিয়েটা তো নকল বিয়ে, তাই আর কি। কি যে বলো বাবা, সুইটি পালকে সন্দেহ করবে এমন কোনো বান্দা জন্মায়নি। আর যদিও বা হালকা সন্দেহ করে থাকে না, ধরতে পারবে না। কত বড় বড় ঝক্কি সামলেছিল সুইটি, আর একটা নকল বিয়েকে আসল করে চালাতে পারবে না? এটা কোনো ব্যাপার হলো নাকি? এইবার এই বাড়ির লোকেদের দুঃখের দিন শুরু হলো বলে। সুইটি जो आ गई, কি বল বাবা? তা যা বলেছিস, মানে সম্পর্কে আমি তোর বা বলে কি হবে, ফেরে বাজি তো তুই আমাদের সবার মা। আচ্ছা শোনো, তোমরা সাবধানে দেখো। হ্যাঁ, আমি রাখছি। এই রে, পুটিটা তো দেখছি হেভি ছটফটে, যখন তখন চলে আসতে পারে। তুমি আমার জন্য জল নিয়ে এলে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। তুমি খুব মজার মেয়ে, লক্ষ্মী মেয়ে। জানো তো, এমন ভাবে আমার জন্য কেউ ভাবেনি। একবার হাসে একবার কাঁদে, এই হাসছিল, আবার দেখো আমি দেখে নাকি অমনি কান্না পেয়ে গেল। তোমার জলটা এখানে রেখে গেলাম। এ কি সুইটি, তুমি এখনো চেঞ্জ করোনি, এইভাবেই বসে আছো? প্রতিমা, তুমি কিন্তু সুইটি মাসিকে বিরক্ত করো না কেমন? অনেকটা জার্নি করে এসেছে সুইটি মাসি। কি বলছেন দিদিমণি? এইটুকুনি মেয়ে কি আর বিরক্ত করতে পারে? আপনার মেয়ে ভারী লক্ষ্মী। দেখুন তো আমার জন্য জল এনে দিল। লক্ষ্মী মেয়ে আমার। ও মা,
শোনো না, আসো না আমার সঙ্গে। যাচ্ছি মা, একটু দাঁড়াও। তুমি তো দেখতেই পাচ্ছ, দেখো সুইটি মাসি কাঁদছে, মনটা খারাপ। আমি কথা বলে আসছি, তুমি যাও কেমন? সুইটি, এর তো থেকে যত হাসি তত কান্না। মা তো আর ওকে হাসতে দেখেনি, তাহলে মাও বুঝতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখানে এসে আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম বলুন? আবার সে এক কথা, তোমাকে বলেছি না এসব নিয়ে ভাবতে হবে না তোমায়। না ভেবে কি করে থাকি বলুন তো? আপনাকে নিশ্চয়ই অনেক জবাবদিহি করতে হলো বলুন। এত বড় একটা কাণ্ড হয়েছে শুনে সবাই আমাকে খারাপ মেয়ে ভাবছে, তাই না? ভাবছে আমি ছুঁচ হয়ে ঢুকে পাল হয়ে বেরোবো। এটা কি বললো সুইটি? জেঠুর কথাটা শুনতে পেয়েছে নাকি? নাকি ব্যাপারটা যার মনে চুরি সেই আসলে চোর? না না, তোর এসব আমি কি ভাবছি? এটাই তোমার কাল হবে দিদিমণি। কি ভাবছো সুইটি? দিদিমণি, আপনি একটু বেশি ভালো, তাই সব সমস্যা আপনি আপনার ঘাড়ে নিয়ে নিচ্ছেন। কিন্তু আমি যে উড়ে এসে জুড়ে বসেছি সেটা কি আর আমি বুঝতে পারছি না? আমি এইভাবে আর আপনাদের গলার কাটা হয়ে থাকতে চাই না। আপনাদের আমি আর চুপ করো না, এসব নিয়ে আর কথা বলতে হবে না। আমরা যতদিন না তোমার একটা চাকরির ব্যবস্থা করতে পারছি, তুমি ততদিন এই বাড়িতেই থাকবে, বুঝেছো? আপনাদের সাথে আলাপ হয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল দিদিমণি। ঠিক আছে, অনেক হয়েছে এই সমস্ত কথা, এবার বন্ধ করো। আমাকে আগে বলো তো, তুমি কতদূর লেখাপড়া করেছো? হ্যাঁ, এখন পর্ণার চমকানোর পালা। এতদিনে ওই দুরন্তর পর্ণাকে খোল খাওয়ানোর মতো কেউ একটা এসেছে। এই মেয়েকেই আমাদের হাতে নিতে হবে, ওকেই পর্ণার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগাও। ঈশা, আমি গিয়ে ওই মেয়েটাকে কি বলবো? ওকে কিচ্ছু বলবে না। তাহলে যা বলার বলবে সৃজনের মাকে, আমার কাকিমাকে। এখন তো আর কাকিমা আমার কথা শুনবে না, তোমরাই কাকিমাকে বোঝাবে। আরে বাবা, আমরা সবাই বুঝতে পারছি যে ওই মেয়েটা মোটেও সুবিধের নয়, তারপরেও ও গো ধরে বসে রয়েছে। ওকে সমাজ সেবা করতে হবে, তাই না? মেয়েটাকে ডেকে এনেছে, এখন ওকে চাকরি দেবে, আরো না জানি কি কি করবে। আরে দিক না, আরো অনেক কিছু করুক কাকি। দিনের শেষে লাভের লাভ কিন্তু তাতে তোমারই হবে। এই অয়ন, কি আজে বাজে বকছিস তুই? ওই মেয়েটাকে নিয়ে আমার কি লাভ রে? হবে কাকি, যা লাভ কিন্তু ওই মেয়েকে দিয়েই হবে। মেজো কাকি, ওই মেয়ে দত্ত বাড়িতে আসায় সাপে ভোর হয়েছে। তোকে খুঁড়ে খুঁড়ে প্রণাম রে। এত কিছুর পরও তুই কি করে মাথা ঠান্ডা রাখছিস? আচ্ছা, তোর কি মনে হয় ও বিশ্বাসযোগ্য মেয়ে? দেখ রুচি, ভয় যে আমার একেবারেই করছে না, ব্যাপারটা তেমন নয় রে। আমি বুঝতে পারছি যে জেঠু মা যা বলছে তাতে যুক্তি আছে, কিন্তু কোনো কিন্তু নয় পর্ণা। আমার কেন জানি না মনে হচ্ছে ওকে এই বাড়িতে রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ রুচি, সুইটিকে অবিশ্বাস করার মতন তো এখন অব্দি কিছু করেনি, তাই না? তার উপরে হাতে পায়ে ধরে আশ্রয়ের জন্য প্রার্থনা করছে, মিনতি করছে, আর এটাও বলছে ওকে যদি আমরা আশ্রয় না দিই, ও যদি বাড়ি ফিরে যায় তাহলে ওর বাড়ির লোক ওকে মেরে ফেলবে। এতটা মিথ্যে কথা কি মেয়েটা বলবে বলতো? আমিও না খুব কনফিউজড রে, কি করবো কি না করবো কিচ্ছু বুঝতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। हम लोग मुंबई में वेपन्स का धंधा करते हैं, you know, guns and all. लेकिन उधर थोड़ा प्रॉब्लम, इसलिए हम इधर से ऑपरेट करना चाहते हैं। बहुत पता लगाया, बहुत पता लगाने के बाद कोई राजा बाबू का नाम मालूम हुआ। राजा बाबू किधर है? রাজা বাবুর নাম তো সহজে বাইরে আসে না।
আপনারা রাজা বাবুর নাম জেনেছেন? हाँ क्यों कोई प्रॉब्लम है क्या? क्यों घबराता क्यों? ম্যাডাম জি দেখছি আমাদেরই দলে। আপনার হিন্দি যা ঠিক, আসলে কি জানেন তো, রাজাবাবুর নাম আড়ালেই থাকে সাধারণত। তাই আর কি একটু অবাক হলাম। আপনারা ডিলটা আমার মাধ্যম দিয়েই করুন, রাজাবাবুকে এর মধ্যে টানবেন না। देखिए सर, बात यह है कि আমরা আপনাকে যতটা কমিশন দেব উতনা आपको कोई नहीं देगा। 30%। You heard me right, sir. 30% कमीशन करोड़ों में कमाएंगे सर। You're gonna make real money. But till আমরা राजा बाबूर साथेই করব। ये नहीं होगा। ब्रो, तुम हमको जानता नहीं, हम बहुत पुराना खिलाड़ी है। तुम लोग नए हो, अंडरस्टैंड? Anyway, आप एक काम कीजिए, आप राजा बाबू से बात कीजिए, वो क्या बताता है हमको बोलिए, फोन नंबर ले लो। Just give us a call or drop a message. What's it? Yep. Note down my number. বাবা, স্যার যে এত ভালো অভিনয় করে এটা তো জানা ছিল না। পুরো আসল অস্ত্র ব্যবসায়ী, মানতেই হবে। Done? एक बात याद रखिए रवि जी, करोड़ों में कमाएंगे, lots and lots of money. Just give us a call. Bye. Maria, let's go, baby. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছিলাম আমার পর দলে যারা এসেছে, যারা দায়িত্ব নিয়েছে, যারা দলের মাথা হয়েছে, তারা উদ্যোগ নিয়ে নবাবগঞ্জ আর আশেপাশে এলাকার উন্নতির জন্য কিছু করবে। কিন্তু সেসব কিছু তো হচ্ছে না হৈমন্তী, কিচ্ছু হচ্ছে না। মাস্টারমশাই, আমি জানি যে আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার যা সামর্থ্য, আমার যা কন্ট্যাক্টস, সবটা লাগিয়ে আমি চেষ্টা করছি এই রহস্যটা সমাধান করতে। হ্যাঁ, আমি জানি সময় লাগছে, কিন্তু আপনি যদি এতটা অধৈর্য হয়ে যান তাহলে তো খুব মুশকিল। বলুন। জেঠুমণি, তোমাকে একটা কথা বলবো। তুমি খামোখা এই বৈশাখী উৎসবের সাথে ফুলকির এই কেসটা কেন মিক্স আপ করছো? তুমি প্লিজ এরকম ইমপেশেন্ট হয়ে যাও না, যেটা হবার হবে। ইটস এ রিকোয়েস্ট। মেজো মা, তুমি বরং একটা কাজ করো, বাকি সবাইকে ডেকে আনো তো। জেঠুমনির ফেভারিট লোকজন যদি জেঠুমনিকে একটু বোঝায় তাহলে হয়তো সিচুয়েশনটা একটু চেঞ্জ হতে পারে। ঈশিতা, এই কথা কেন বলছো? তোমরা সকলেই তো দাদার কত কাছের প্রিয়, তাই না? দাদা, আপনি দয়া করে এসবের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। সকলের তো খারাপ লাগছে, তাই না? বৈশাখী উৎসব নবাবগঞ্জের কত বড় ঐতিহ্য বলুন। মেজ বৌদি, দেখো দাদাকে আমরা এক্ষুনি উৎসাহিত করে তুলছি দাদার প্রিয় একটা গান দিয়ে। সত্যি একরাশ তার কাটা ছিটিয়াল এসে জুটেছে রায়চৌধুরী বাড়িতে। এই তো আমাদের চেনা জেঠুমনি ফিরে এসেছে। বাবা বাবা বাবা, বলছি তাহলে উৎসবের প্ল্যানটা করা যায়? হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 প্লিজ। বাবা বলছি,
হাজার হোক, প্রতি বছর তো রায়চৌধুরী বাড়ির থেকেই প্রস্তাবটা যায় পাড়ার ক্লাবের মিটিংয়ে। এবছর কেন যাবে না? আচ্ছা, আমরা প্রভাত ফেরিতে বেরোবো তো? প্রভাত ফেরিটা হবে তো? তুই খুব চালাক হয়ে গেছে না? মোদ্দা কথা এটাই বলতে চাইছো তো, যে তোমরা আমাকে ছাড়বে না, এটাই তো? জেঠুমনি, আমি একটা কথা বলবো। বলছি, খাওয়া দাওয়া হবে না? যদি এই উৎসব উপলক্ষে সবাইকে একটু খাওয়ানো যেত। ফুলকি, অত বাজেট নেই গো। অনুষ্ঠানগুলোও তো করতে হবে, তাই না? ওটা তো বেশি ইম্পর্টেন্ট। আমি একটা প্রপোজাল দিতে পারি। আচ্ছা, রায়চৌধুরী বাড়ি এবার একটা অনুষ্ঠান করলে ভালো হয় না? আমাকে ফোন করুন, ব্যবস্থা হয়েছে। এ তো রবির মেসেজ। আমি কি দেখছি? ওরা কি কিছু প্ল্যান করছে, নাকি আমি বেশি ভাবছি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 হে অনাথ, আপনার অপেক্ষার অবসান ঘটেছে। পরম সৌভাগ্য আমার যে আমি আমার প্রভুর দর্শন পেলাম। বহু যুগ আগে যে কাজ আমি আপনাকে দিয়েছিলাম, সেই কাজ আজ আপনি সম্পন্ন করেছেন। এবার বৈকুণ্ঠে যাওয়ার সময় হয়েছে আপনার। প্রভু, কাজও আপনার ছিল, আর তা সম্পূর্ণ আপনিই করেছেন। আমি তো কেবল নিমিত্ত মাত্র, তার বেশি আর কিচ্ছু নই। বিশ্বকর্মার প্রণাম স্বীকার করবেন প্রভু। আপনি আমায় স্মরণ করেছেন, তাই আমি এসেছি। বলুন আমায় কি সেবা করতে পারি? হে বিশ্বকর্মা, আপনি তো জানেনই দাপর যুগে আমি ধর্ম স্থাপনের জন্য এসেছি, যার সঞ্চালনার জন্য আমার একটি পবিত্র স্থানে একটি ধর্মনগর স্থাপনের প্রয়োজন, যেখানে কোনো অধর্ম বা কোনো পাপ হয়নি। আর এই নগর নির্মাণের জন্য এই ত্রিলোকে আপনিই হলেন শ্রেষ্ঠ। এ তো আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের কথা যে এই কার্যের জন্য আপনি আমাকে বেছেছেন। আমি এখানে এমন নগর স্থাপন করব, এর বিশেষত্ব এটাই হবে যে কোনো মনুষ্য, দেব, দানব, গন্ধর্ব তাদের কলুষিত মন নিয়ে এখানে প্রবেশ করতে পারবে না। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
কিন্তু এই কার্যের জন্য আপনাকে একটি পরীক্ষা দিতে হবে। আপনাকে এই কার্য কাল সূর্যাস্তের পূর্বেই করতে হবে। প্রভু, আপনার কৃপা যার উপরে আছে, পুরো ব্রহ্মাণ্ডে তার জন্য কোনো কাজ অসম্ভব নয়। নিশ্চিন্তে থাকুন প্রভু, কাল সূর্যাস্তের পূর্বেই সমগ্র নগরী নির্মাণ হয়ে যাবে প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।